ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যখন প্রথম ফেসবুক শুরু করে তখন সে তার নিজের সেভিংস দিয়েই শুরু করেছিল। রন কানাডা নামের একজন অ্যাঞ্জেল ইনভেস্টর অ্যাপলকে এর প্রাইমারি লেভেলে $2,50,000 ইনভেস্ট করেছিল। ফান্ড রেইজিং একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া বলেন আর বাংলাদেশ, অসংখ্য স্টার্টআপ ফাউন্ডারদের তো এই কথা বলতে শুনছেন, তাই না? স্যার, উই আর টোটালি বুটস্ট্র্যাপড, অথবা প্রিসিড রাউন্ডে আমরা এত টাকা রেইজ করেছি। খেয়াল করে দেখবেন আমি দুইটা শব্দ উচ্চারণ করেছি, বুটস্ট্র্যাপিং এবং প্রিসিড রাউন্ড। শুরুতেই একটু বুঝি স্টার্টআপ ফান্ডিং ব্যাপারটা আসলে কি। স্টার্টআপ ফান্ডিং হইল একটা নতুন বিজনেস শুরু করতে বা সাপোর্ট করতে প্রয়োজনীয় ফান্ড ম্যানেজ করার প্রসেস। একটা স্টার্টআপ লঞ্চ করা কিন্তু একটা এক্সাইটিং জার্নি, বাট এই এক্সাইটিং জার্নির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো আপনার ভিশনকে রিয়েলিটিতে পরিণত করার জন্য প্রয়োজনীয় ফান্ডিং গেদার করা। কারণ এইটা অনুমান করা হয় যে 80% স্টার্টআপগুলাই তাদের বিজনেস প্রথম বছরেই অতিক্রম করতে পারে না, এবং 90% স্টার্টআপ লং রানে কোনো না কোনো সময় ফেল করেই করে। যাই হোক, আমরা আজকে শুরু করেছি স্টার্টআপ ফান্ডিং নিয়ে গল্প করতে। সো চলেন কথা কম বলে আসল ভিডিওতে ঢুকি। তবে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আজকের ভিডিওটা কারো কারো কাছে একটু কঠিন লাগলেও লাগতে পারে। স্টার্টআপ ফান্ডিং এর মূলত 6টা উপায় রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে বুটস্ট্র্যাপিং, যেটার নাম আমরা শার্ক ট্যাঙ্কে অনেকবার শুনছি। বুটস্ট্র্যাপিং মানে হলো আপনি যখন নিজের পকেটের টাকা, শ্রম আর নলেজ দিয়ে একটা বিজনেস শুরু করবেন তখন সেটাকে বলা হয় বুটস্ট্র্যাপিং। অর্থাৎ শার্ক ট্যাঙ্কে যখন কেউ বলে উই আর কমপ্লিটলি বুটস্ট্র্যাপড, তখন এর মানে দাঁড়ায় আমি সম্পূর্ণ নিজের টাকায় আমার এই বিজনেসটাকে রান করতেছি। এর মানে এই বিজনেসে আমার কোনো ইনভেস্টর নাই। বুটস্ট্র্যাপিং মডেলের একটা লস আছে, আবার একটা লাভ আছে। লস হলো বিজনেসকে এক্সপান্ড করার জন্য নিজের হাতে সব সময় বড় অ্যামাউন্ট অফ টাকা থাকে না। আর লাভ হলো এই মডেল একজন উদ্যোক্তাকে সবচেয়ে বেশি স্বাধীনতা দেয়, যার ফলে ইনভেস্টরের চাপ মাথার উপর থাকে না। যেমন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যখন প্রথম ফেসবুক শুরু করে তখন সে তার নিজের সেভিংস দিয়েই শুরু করেছিল। অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি ফেসবুক তার বিজনেস শুরু করেছিল বুটস্ট্র্যাপিং মডেলে। ফান্ডিং এর 2 নাম্বার যে অপশনটা সেটা হইল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এই মডেলটা খুবই সিম্পল। বিজনেস শুরু করার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছ থেকে টাকা লোন নিতে পারেন। এটা একটা ভালো পদ্ধতি হতে পারে, কারণ বন্ধু ও ফ্যামিলির মানুষেরা সাধারণত লাভের চেয়ে আপনার সাফল্যের প্রতি বেশি আগ্রহী থাকে। উদাহরণ দিলে গুগলের প্রতিষ্ঠাতা স্যাগ্রেই ব্রিন এবং ল্যারি পেজ গুগল শুরু করার জন্য তাদের বন্ধু ও পরিবারের কাছ থেকে $1 মিলিয়ন লোন নিয়েছিল। নাম্বার 3 হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর। অ্যাঞ্জেল ইনভেস্টর হলো বেসিক্যালি ফেরেশতার মতন লোকজন, যাদের মোটামুটি হাতে বা ব্যাংকে ভালো অ্যামাউন্ট অফ টাকা রয়েছে এবং যাদের মার্কেটে মোটামুটি ফেস ভ্যালুও রয়েছে, এবং সাধারণত তাদের বেশ ভালো নেটওয়ার্কও থাকে। এক কথায় বললে অ্যাঞ্জেল ইনভেস্টর মানে হলো একজন টাকা পয়সা এবং নেটওয়ার্কওয়ালা মানুষ। সো আপনি চাইলে এরকম বেশ কিছু অ্যাঞ্জেল ইনভেস্টর খুঁজে বের করে নিতে পারেন। তারা সাধারণত বিজনেস এক্সপেরিয়েন্স এবং নেটওয়ার্ক বা রেফারেন্সের উপর ডিপেন্ড করে ইনভেস্ট করে থাকে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর বিজনেসের স্টার্টিং পয়েন্টেই ইনভেস্ট করে সাধারণত। সো বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু বিজনেসের উপর না, আপনার উপরই বেট নেয়। যেমন রন কানাডা নামের একজন অ্যাঞ্জেল ইনভেস্টর অ্যাপলকে এর প্রাইমারি লেভেলে $2,50,000 ইনভেস্ট করেছিল। 4 নম্বরে আছে ভেঞ্চার ক্যাপিটাল বা ভিসি। ভিসি ফার্মগুলো সাধারণত বিগ অ্যামাউন্ট অফ মানি, মানে কয়েক মিলিয়ন থেকে কয়েকশো মিলিয়ন ডলার ইনভেস্ট করে এবং বিনিময়ে হাই ইকুইটি শেয়ার এবং বিজনেস দেখাশোনার কন্ট্রোল নিয়ে থাকে। একটা কথা মাথায় রাখবেন, ভিসিগুলা আপনাকে তখনই ইনভেস্ট করবে যখন আপনি বিজনেসের ট্র্যাকশন বা গ্রোথ দেখাতে পারবেন, প্লাস আপনার বেশ অনেক বছরের বিজনেস এক্সপিরিয়েন্স থাকা লাগবে, কোফাউন্ডার থাকা লাগবে, সমস্ত লিগাল ডকুমেন্টেশন ক্লিয়ার থাকা লাগবে। ভিসি ইনভেস্টের মাধ্যমে বিজনেস খুব ফাস্ট গ্রো করতে পারে, তবে ইনভেস্টরদের সাথে সামহাউ মতবিরোধ দেখা দিলে স্টার্টআপ ফাউন্ডারদের কন্ট্রোল হারানোর ঝুঁকিও থাকে, যেমনটা আমরা দেখছি ভারত পেয়ের কোফাউন্ডার আশনির গ্রোভারের বেলায়।
ভিসি ফার্মের এক্সাম্পল দিলে সিকুয়া ক্যাপিটাল একটা বিখ্যাত ভিসি ফার্ম গুগল, অ্যাপল এবং অ্যামাজন সহ অনেক সফল স্টার্টআপে বিনিয়োগ করেছে এই সিকুয়া ক্যাপিটাল। স্টার্টআপ ফান্ডিং এর নেক্সট যেই উপায় সেটা হইল ইনকিউবেটর। নর্মালি ইনকিউবেটর বলতে আমরা বুঝি জন্মের পর একটা অসুস্থ শিশুকে লাইফ সাপোর্ট বা অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য যেই মেডিকেল বক্সের ভেতর প্রবেশ করানো হয় সেটাকে। বাট এইখানে আমরা ইনফ্যান্ট ইনকিউবেটরের কথা বলছি না, এখানে আমরা বলছি বিজনেস ইনকিউবেটরের কথা। তবে যেটাই বলেন দুইটার কাজে কিন্তু সেম। বিজনেস ইনকিউবেটর হলো বেসিক্যালি একটা স্টার্টআপ প্রোগ্রাম, যেটা একটা স্টার্টআপকে আর্লি স্টেজ থেকে গ্রোথ স্টেজ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে বলা যায় বিজনেস ইনকিউবেটর হচ্ছে আর্লি স্টেজ কোম্পানিগুলোকে নার্চার করার জন্য একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট। ইনকিউবেটর মূলত আর্লি স্টেজের স্টার্টআপগুলোকে অফিস স্পেস, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন, এডুকেশন, মেন্টরশিপ, নেটওয়ার্কিং ইত্যাদি সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করে থাকে। অ্যাক্সেস টু ফান্ডিংয়েও ইনকিউবেটরগুলো বেশ বড় ভূমিকা রাখে। যেমন বিভিন্ন অ্যাঞ্জেল ইনভেস্টর এবং ভিসিদের সাথে স্টার্টআপ ফাউন্ডারদের নেটওয়ার্ক তৈরি করে দেওয়ার মাধ্যমেও স্টার্টআপ ফান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যবসায়িক ইনকিউবেটরগুলো। বাংলাদেশে বর্তমানে 50+ রেজিস্টার্ড ব্যবসায়িক ইনকিউবেটর রয়েছে। সরকারি, বেসরকারি ও বিশ্ববিদ্যালয়গত উদ্যোগে পরিচালিত এই ইনকিউবেটরগুলো বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। যেমন বাংলাদেশ হাইটেক পার্ক সফটওয়্যার টেকনোলজি পার্কের আন্ডারে পরিচালিত এই ইনকিউবেটরটি আইটি ক্ষেত্রের স্টার্টআপগুলোকে সেই লেভেলের সাপোর্ট দেয়। এবার 6 নম্বর উপায় মানে ক্রাউড ফান্ডিং সম্পর্কে জানি চলুন। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ছোট ছোট বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করাকেই বলে ক্রাউড ফান্ডিং। এতে আপনার ব্যবসার ফান্ড সংগ্রহের জন্য সাধারণত সোশ্যাল মিডিয়া বা কিকস্টার্টার, গো ফান্ড মি বা ইন্ডিগোগো এর মতন ক্রাউড ফান্ডিংয়ের জন্য ডেডিকেটেড অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় আর ফান্ড সংগ্রহ করা যায়। এটি ফান্ড রেজারদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল সংখ্যক লোকের কাছ থেকে মানি কালেক্ট করতে সক্ষম করে। যদিও ইনিশিয়ালি মানুষের অ্যাটেনশন গ্র্যাব করা একটু ডিফিকাল্ট, তবে একবার হয়ে গেলে ট্র্যাকশন গেইন করা সহজ হয়ে যায়। আপনার যদি ভাইরাল মার্কেটিং, একটি আকর্ষণীয় পিচ এবং একটি সলিড প্রোডাক্ট বা সার্ভিস থাকে যা বিক্রি করা সহজ, তাহলে ক্রাউড ফান্ডিং আপনাকে সারপ্রাইজিংলি অনেক দূর নিয়ে যেতে পারে। মজার ব্যাপার হচ্ছে সেবা.xyz, হ্যান্ডি মামা, চাল ডালের মতন বড় এই সকল স্টার্টআপগুলো কিন্তু সিডার্স, কিকস্টার্টারের মতন ইন্টারন্যাশনাল ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে লাখ লাখ ডলার ফান্ডিং রেজ করেছে। ফান্ডিং নিয়ে তো ব্যাপক আলাপ করলাম, এখন প্রশ্ন হচ্ছে এই ফান্ডিং পাবার শর্তগুলো আসলে কি? একটা স্টার্টআপ কোন স্টেজে গেলে বা কতটা ম্যাচিউর হলে কোন ধরনের ফান্ডিং পেয়ে থাকে? স্টার্টআপের জন্য কিভাবে ফান্ড সংগ্রহ করা যায় এটার সবথেকে কনসিডারেবল ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হলো আপনার স্টার্টআপের কারেন্ট গ্রোথ রেট সঠিকভাবে পরিমাপ করা। প্রতিটা স্টার্টআপের গ্রোথ স্টেজের একটা মোটামুটি ব্রেকডাউন রয়েছে এবং প্রত্যেকটার জন্য কোন ধরনের ফান্ডিং সবচেয়ে উপযুক্ত তা স্টার্টআপের গ্রোথ স্টেজের উপরও কিন্তু কিছুটা নির্ভরশীল। আমরা আবারও শার্ক ট্যাঙ্কের এক্সাম্পল দিয়ে বলতেছি, আপনি শার্ক ট্যাঙ্কের কোনো না কোনো এপিসোডে ফাউন্ডারদের মুখ থেকে এটাও বলতে শুনছেন আমরা সিড রাউন্ড কমপ্লিট করেছি, বা কখনো কখনো শার্কদেরও বলতে শুনেছেন তোমরা একটা আর্লি স্টেজ স্টার্টআপ, সো ইন দ্যাট রিজন আই এম আউট। মনে আছে শুরুতেই বলছিলাম প্রি সিড স্টেজ, সিড রাউন্ড, এই টাইপের কয়েকটা শব্দ। বেসিক্যালি আমাদের ভিডিওর এই পর্বে আমরা সেই স্টেজগুলা কভার করব। সো নাম্বার 1, প্রি সিড স্টেজ। এই স্টেজে প্রতিটা স্টার্টআপের ফোকাস থাকে ব্যবসার পরিচিতি বাড়ানোর এবং একটা এমভিপি বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করার। সাধারণত এই স্টেজে কোম্পানিগুলোর সাকসেসের কোনো ট্র্যাক রেকর্ড থাকে না, তাই স্টেজে কোম্পানিগুলোর ফান্ডিংয়ের অপশন অত্যন্ত লিমিটেড থাকে। বেশিরভাগ প্রিসিড ফাউন্ডার্সদের তাদের পার্সোনাল ফান্ডের উপরই নির্ভর করতে হয়। প্রিসিড স্টার্টআপদের জন্য ফান্ডিংয়ের সবচেয়ে কমন সোর্স হলো বুটস্ট্র্যাপিং, ক্রাউড ফান্ডিং এবং লেস কমনলি অ্যাঞ্জেল ইনভেস্টর্স। নাম্বার 2, সিড স্টেজ। সিড স্টেজের স্টার্টআপ মানে হলো যেই স্টার্টআপগুলো তাদের বিজনেস শুরু করার পর তাদের প্রোডাক্টকে ভ্যালিডিটি দিতে এবং মার্কেটে ট্র্যাকশন গেইন করাতে চাচ্ছে। এই স্টেজে আপনার কোম্পানি সাকসেস পাবে কিনা তা প্রমাণ করার জন্য আপনার কাছে এখনও অনেক কিছু নেই, তাই বুটস্ট্র্যাপিং এবং
ক্রাউড ফান্ডিংয়ে স্টিল কমন অপশন আপনার জন্য। ভিসি ফান্ডিংও এই স্টেজে আপনার জন্য একটা অপশন হতে পারে যদি স্টার্টআপের একটা ওয়েল ডিফাইন্ড প্রোডাক্ট রোডম্যাপ এবং ক্লিয়ার গ্রোথ স্ট্র্যাটেজি থাকে। নাম্বার 3, আর্লি স্টেজ। এই স্টেজে স্টার্টআপটি কিছুটা ইনিশিয়াল সাকসেস পেয়ে থাকে এবং এই স্টেজেই বিজনেসটি নিজের কার্যক্রমকে স্কেল করতে শুরু করে। তাদের একটি প্রুভেন কনসেপ্ট ও একটি গ্রোয়িং কাস্টমার বেজ আছে এবং তারা এইটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য রেডি। আর্লি স্টেজের স্টার্টআপগুলোর জন্য সবচেয়ে কমন ফান্ডিং চয়েস হলো ভেঞ্চার ক্যাপিটাল ও ডেপ্ট অথবা লোন ফান্ডিং। নাম্বার 4, গ্রোথ স্টেজ। এই স্টেজ হলো র্যাপিড গ্রোথ এবং এক্সপেনশন সম্পর্কিত। এই স্টেজে স্টার্টআপগুলো নিজেদেরকে একটা সাকসেসফুল র্যাপিডলি গ্রোয়িং বিজনেস হিসেবে প্রুফ করে এবং এটাকে ব্যাকআপ করার জন্য স্টার্টআপগুলোর রেভিনিউ এবং মার্কেট ডমিনেন্স থাকে। এই স্টেজে কোম্পানি অলরেডি সাকসেসের একটা ট্র্যাক রেকর্ড এস্টাবলিশ করেছে এবং ফাউন্ডাররা আর কোনো ইকুইটি হারাতে চায় না, তাই ডেপ্ট অথবা লোন ফান্ডিং এই স্টেজের জন্য একটা কমন অপশন, কারণ এই স্টেজের স্টার্টআপগুলোর লোনের জন্য অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নাম্বার 5, লেট স্টেজ। এই স্টেজের স্টার্টআপগুলো সাধারণত এক্সিটের জন্য প্রস্তুতি নেয়, সেটা আইপিওর মাধ্যমেও হতে পারে বা অ্যাকুইজিশনের মাধ্যমেও হতে পারে। এই স্টেজে ভিসি ফান্ডিং, অ্যাঞ্জেল ইনভেস্টর ফান্ডিং এবং অন্যান্য ডাইলুটিভ অপশনগুলো কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে সেগুলো সাধারণত এড়ানো হয়, কেননা এতে খুব বেশি কন্ট্রোল এবং ইকুইটি ছেড়ে দিতে হয় এবং বেশিরভাগ লেট স্টেজের স্টার্টআপগুলোর জন্য বড় অঙ্কের ফান্ডিং প্রয়োজন হয় না। রেভিনিউ বেসড ফাইন্যান্সিং, লোন ফান্ডিং এবং নন ডাইলুটিভ ফান্ডিংয়ের অন্যান্য ফর্ম কনসিডার করার জন্য এই পর্যায়টি বেস্ট সময়। স্টার্টআপ ফান্ডিং অনেক বড় বড় বিজনেসকে বিল্ড আপ করেছে। রিলায়েবল পুঁজির অ্যাক্সেস অনেক ওয়েল নোন স্টার্টআপের সাকসেসের একটি বড় কারণ, যা তাদেরকে মাল্টি বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত করেছে, যেমন এয়ারবিএনবি, উবার অথবা স্ল্যাক বা আমাদের দেশের পাঠাও, শপআপ বা 10 মিনিট স্কুল। এই কোম্পানিগুলো আর্লি স্টেজে ফান্ডিং গেদার করতে সক্ষম হয়েছিল